আমাকে চিনতে পারছিস? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। শুরুটা এমন ছিল না। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালবনপুর। ছোট্ট নিরিবিলি একটা গ্রাম, চারদিকে ঘন গাছগাছালির সারি, যেন প্রকৃতি নিজেই গ্রামটাকে একটা সবুজ দেওয়াল দিয়ে ঘিরে রেখেছে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল বহু বছরের পুরনো বটগাছ। তার ঝুলে থাকা ডালপালা আর অন্ধকার ছায়া দেখে দিনের বেলাতেও একটু ভয় লাগে। দিনের সময় শালবনপুর খুব শান্ত। কৃষকেরা মাঠে যায়, বাচ্চারা কাঁচা রাস্তা ধরে খেলতে খেলতে স্কুলে যায়, আর বিকেলের দিকে চায়ের দোকানে আড্ডা বসে। সবকিছুই যেন খুব স্বাভাবিক। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর গ্রামটার পরিবেশটা ধীরে ধীরে বদলে যেতে থাকে। রাত গভীর হলে চারপাশ এতটাই নীরব হয়ে যায় যে দূরের ঝিঝি পোকার শব্দ স্পষ্ট শোনা যায়। তখন মনে হয় বাতাসও যেন আস্তে আস্তে ফিসফিস করে কিছু একটা কানের কাছে বলে যায়। গ্রামের বয়স্ক মানুষগুলো বহু বছর ধরে একটা গল্প বলে আসছে। তারা বলে ওই পুরনো বটগাছটার পাশেই যে ভাঙা কুঁড়ে ঘরটা দাঁড়িয়ে আছে, ওটা কোনো সাধারণ ঘর না। অনেক বছর আগে সেখানে নাকি এক ডাইনি থাকত। লোকজন বলে সে রাতে জেগে থাকত আর অদ্ভুত মন্ত্র পড়ত। মাঝরাতে নাকি সেই কুঁড়ে ঘর থেকে অদ্ভুত আলো বেরোতো, আর বটগাছের ডালগুলো বাতাস ছাড়াই নড়তে থাকত। গ্রামের কেউই এখন আর রাতে ওই বটগাছের কাছে যায় না, কারণ এইখানকার মানুষজন বিশ্বাস করে ডাইনিটা হয়তো মারা গেছে, কিন্তু ওই জায়গাটা এখনো তারই অভিশাপে ঢেকে আছে। 12 বছর আগের ঘটনা। তখনও শালবনপুর গ্রামটা এতটা ভয়ঙ্কর হয়ে ওঠেনি। মানুষজন নিজেদের মতো করে দিন কাটাত, কিন্তু গ্রামের ভেতরে একটা অদ্ভুত ভয় ধীরে ধীরে জমে উঠছিল। সেই গ্রামেই থাকত এক বৃদ্ধা, নাম তার হরিমণি। গ্রামের এক কোণে বটগাছের পাশের ছোট্ট কুঁড়ে ঘরটাতেই সে একা থাকত। তার স্বামী ছিল না, কোনো সন্তানও না। সারাদিন তাকে দেখা যেত চুপচাপ বসে থাকতে, কখনো শুকনো পাতা কুড়োতে, কখনো আবার অদ্ভুত কিছু গাছের শিকড় আর ভেষজ জিনিস জোগাড় করতে। এই কারণেই গ্রামের মানুষ তাকে নিয়ে নানা কথা বলতে শুরু করে। লোকজন বলতো হরিমণি নাকি তন্ত্রমন্ত্র জানে। কারো গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, কারো সন্তান হঠাৎ জ্বরে পড়লে সব দোষ গিয়ে পড়ত তার ঘাড়ে। ধীরে ধীরে গুজবগুলো এতটাই বেড়ে যায় যে গ্রামের মানুষ তাকে দেখতে পেলেই পথ বদলে ফেলত। বাচ্চাদেরও বলা হতো, ওই বুড়ির কাছে যাস না, ও ডাইনি। একদিন সন্ধ্যায় গ্রামের মাতব্বররা চুপি চুপি বসে একটা সিদ্ধান্ত নিল। তারা বলল, এই বৃদ্ধাই গ্রামের সব অশুভ শক্তির কারণ। সেই রাতেই কয়েকজন হরিমণির কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায়। অন্ধকার রাত, চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। তারা হরিমণিকে ধরে বাইরে নিয়ে আসে। ভয়ে কাঁপতে কাঁপতে সে বারবার বলছিল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেদিন কেউ তার কথা শুনতে চায়নি। গ্রামের লোকেরা তাকে টেনে নিয়ে গেল সেই পুরনো বটগাছের নিচে। হরিমণির চোখে তখন ভয় আর রাগ একসাথে জ্বলছিল। তোরা আমার সাথে অন্যায় করেছিস, কিন্তু মনে রাখিস আমি আবার ফিরব। একে একে তোদের সবার কাছ থেকে প্রতিশোধ নেব। তারপর তারা হরিমণির গায়ে আগুন দিয়ে জীবন্ত জ্বালিয়ে দেয়। সবকিছু হঠাৎই নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু সেই রাতের পর থেকেই শালবনপুর গ্রামে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। রাতে মানুষ শুনতে পায় বটগাছের দিক থেকে কারো কান্নার শব্দ। কখনো আবার দেখা যায় ভাঙা কুঁড়ে ঘরের ভেতর থেকে অদ্ভুত আলো বেরোচ্ছে। আর তখন থেকেই গ্রামের মানুষ বুঝতে শুরু করে হরিমণির অভিশাপটা। রাহাত এই গ্রামেরই ছেলে। ছোটবেলা থেকেই সে একটু অন্যরকম ছিল। গ্রামের বাকি ছেলেরা যেখানে রাত নামলেই বাড়ির ভেতরে ঢুকে পড়ত, সেখানে রাহাতের সাহস যেন একটু বেশিই ছিল। গ্রামের মানুষ ভূত প্রেত, জিন পিশাচে বিশ্বাস করত, কিন্তু রাহাত এসবকে নিছক ভয় দেখানোর গল্প বলেই মনে করত।
সে এসবে বিশ্বাস করতই না, তার সাহস ছিল একটু বেশি। একদিন রাতে বাজার থেকে বাড়ির দিকে ফিরছিল রাহাত। চারদিকে হালকা কুয়াশা আর দূরে কুকুরের কান্নার শব্দ। গ্রামের কাঁচা রাস্তা ধরে সে হাঁকছিল একা। ঘড়িতে তখন 11:58। চারদিক এমন নিস্তব্ধ হয়ে উঠল যেন পুরো গ্রামটা মুহূর্তেই ঘুমিয়ে পড়েছে। ঠিক 12টা বাজতেই রাহাতের চোখ পড়ল বটগাছের পাশে সেই পুরনো কুঁড়ে ঘরের দিকে। সে দেখল ভাঙা দরজার ফাঁক দিয়ে ভেতর থেকে হালকা লালচে আলো বেরোচ্ছে। রাহাত একটু থেমে গেল, আর তারপর সে দেখল কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে লাল কাপড় পরা এক বৃদ্ধা। তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর চোখ দুটো অস্বাভাবিক লাল আলোয় জ্বলজ্বল করছে। সেই চোখের ভেতরে ছিল জমে থাকা রাগ আর ক্ষোভ, যেন বহু বছরের প্রতিশোধের আগুন। বৃদ্ধাটা ধীরে ধীরে কর্কশ ঠান্ডা গলায় বলল, কে রে, আমাকে ভুলে গেছিস? রাহাতের বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। সে ভয়ে পিছিয়ে গিয়ে দৌড় দিতে চাইল, মরিয়া হয়ে পা নাড়ানোর চেষ্টা করল, কিন্তু পা যেন মাটির সাথে শক্ত হয়ে আটকে গেছে। বৃদ্ধাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। বাতাসে তখন অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়েছে। সে ফিসফিস করে বলল, 12 বছর ধরে অপেক্ষা করেছি। প্রথমে তোর বাবার পালা ছিল, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তাকে পাইনি। তার লাল চোখ দুটো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এখন তুই এসেছিস। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। বৃদ্ধা ঠান্ডা হাসি দিল, তারপর ধীরে ধীরে বলল, তুই কিছু করিসনি, কিন্তু তোর রক্তে আছে তাদের পাপ। ঠিক সেই মুহূর্তে রাহাতের মাথায় যেন বজ্রপাতের মতো একটা সত্যি এসে আঘাত করল। সে বুঝতে পারল তার বাবাই ছিল সেই রাতে হরিমণিকে মারার দলে একজন, আর আজ হয়তো সেই পুরনো অভিশাপের প্রতিশোধ শুরু হতে চলেছে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। পরদিন ভোরবেলা আকাশে তখনও ঠিকমতো আলো ফোটেনি। চারদিকে হালকা কুয়াশা আর ভোরের ঠান্ডা নীরবতা। গ্রামের কয়েকজন মানুষ প্রতিদিনের মতো মাঠের দিকে যাচ্ছিল। হঠাৎ বটগাছের কাছে এসে তারা থেমে গেল। বটগাছের নিচে মাটির ওপর রাহাত পড়ে আছে। প্রথমে সবাই ভাবল সে হয়তো অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কাছে গিয়ে যখন তাকে ডাকল, কোনো সাড়া নেই। কারণ রাহাত তখন মৃত অবস্থায় পড়েছিল। তার শরীরে কোনো আঘাতের দাগ নেই, কিন্তু তার চোখ দুটো খোলা, আর সেই চোখে ছিল অদ্ভুত সাদা ফাঁকা দৃষ্টি, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখে ভয় পেয়েছে যা মানুষের দেখার জন্য নয়। খবরটা মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ কিছু বলতে পারছিল না, শুধু ভয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। তখন গ্রামের সবচেয়ে বয়স্ক একজন ধীরে ধীরে বলল, আমি বলেছিলাম ওই রাতের পাপ একদিন ফিরে আসবেই। সেই মুহূর্তে গ্রামের সবাই বুঝে গেল ডাইনির প্রতিশোধ শুরু হয়ে গেছে। আজও শালবনপুরে রাত 12টার পর বটগাছের পাশ দিয়ে কেউ হাঁটে না। রাত নামলেই গ্রামের পরিবেশটা যেন হঠাৎ বদলে যায়। বিশেষ করে রাত 12টার পর লোকজন বলে অনেকেই নাকি মাঝরাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অদ্ভুত কিছু অনুভব করেছে। কখনো ঠান্ডা বাতাস হঠাৎ থেমে যায়, কখনো আবার মনে হয় কেউ পেছন থেকে তাকিয়ে আছে। আর কিছু মানুষ দাবি করে তারা নাকি স্পষ্ট শুনেছে অন্ধকারের ভেতর থেকে কেউ ধীরে ধীরে ডাকছে, একটা কর্কশ ঠান্ডা গলা। আমাকে চিনতে পারছিস? সেই ডাক শুনে যদি কেউ ভুল করে পেছনে তাকায়, তাকে নাকি আর কখনো তাকে জীবিত অবস্থায় পাওয়া যায় না। গ্রামের মানুষ বিশ্বাস করে হরিমণি এখনো সেখানে আছে, বটগাছের ছায়ায় অন্ধকারের ভেতর দাঁড়িয়ে। আর হয়তো সে এখনো অপেক্ষা করছে তার অসম্পূর্ণ প্রতিশোধ শেষ করার জন্য।